হৃদা ভয় পেয়ে দেয়ালের সাথে সেটে রয়েছে। শাওয়ার আড়ালে মুখ টিপে হেসে আগের মতোই বলে উঠে, আপনাকে কি শাস্তি দেওয়া যায় বলুন তো হৃদা। হৃদা কাঁপা কণ্ঠে বলে, কিছু না, কিছু করবেন না, কিন্তু আপনার ভয় পাওয়াটা আমাকে আরো সাহসী করে তুলছে। ভেতরটা বলছে এখনই কিছু একটা অঘটন ঘটিয়ে ফেলতে। প্লিজ মেজর সাহেব। মেজর সাহেব। ইন্টারেস্টিং তো। হৃদা শুকনো ঢোক গিলে বলে, আমাকে ছেড়ে দেন, আমি আর আসবো না এখানে। সেটা তো বাসায় আসার পূর্বেই আপনার সব মনে রেখে আসা উচিত ছিল। এখন আবার এটা বলবেন না আপনাকে আমি বাসায় আসার অফার দিয়েছি, বরং আপনি নিজেই এসেছেন এখানে। মেয়ে মানুষ চালাক না হলে দুনিয়ায় টিকা কঠিন। আপনি তো চরম বোকা হৃদা। শাওয়ার অনেকটা কাছে থাকা হৃদা অনেক আতঙ্কে রয়েছে। মনে হচ্ছে যখন তখন শাওয়ার কিছু করে বসবে তাকে। তাই ভয়ে ও অস্বস্তিতে সে চোখ মুখ কুঁচকে দাঁড়িয়েছিল। হঠাৎ কপালে ঠান্ডা কিছু স্পর্শ পেয়ে হৃদা শিউরে উঠে আচমকা চোখ খুলে তাকিয়ে দেখে শাওয়ার তার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়িয়ে আছে। কপালে তার ফোনের ছোঁয়া দিচ্ছে, ফলে ফোনের ঠান্ডা স্পর্শ পাচ্ছিল হৃদা। শাওয়ার কখন দূরে গিয়ে দাঁড়িয়েছে হৃদা টের পায়নি। ভয় আতঙ্কে থাকায় পারিপার্শ্বিক দিকে তার কোনো খেয়াল ছিল না। যেহেতু শাওয়ারের বাসায় সে ছিল, তাই এখানে একাকী পেয়ে শাওয়ার কিছু করে বসলেও কেউ টের পেত না। এসব ভেবে হৃদা বেশি ভয় পাচ্ছিল। ফোনটা নিল। কার সাথে কন্ট্যাক্ট করবেন থাকুন, যতই হোক পুরুষ মানুষ তো আমি। আপনার মতে সো কল্ট চরিত্রহীন। কথাটা বলে শাওয়ার কেমন একটা হাসি দেয় হৃদা মনে। ওর প্রথম দেখায় সে শাওয়ারকে এই উপাধিটাই দিয়েছিল। এটা মনে পড়ায় হৃদা আরো ভয় পেয়ে যায়। সে শাওয়ারের ফোনটা নিয়ে শক্ত করে ধরে ধীরে ধীরে দরজার দিকে যেতে থাকে। তখনই শাওয়ার হঠাৎ গম্ভীর কণ্ঠে বলে উঠে, বিপদে পড়লে বুঝি এভাবেই চোখ খিচে বন্ধ করে নিজের অসহায়তা প্রমাণ করেন? এভাবেই নিজের দুর্বলতা প্রকাশ করেন সবার সামনে? প্রথম দেখায় ভেবেছিলাম আপনি একজন সাহসী মেয়ে, তাই ব্যক্তিগত আক্রোশ থেকেই হোক বা যে কারণে হোক নিজের সাহসিকতা দেখিয়েছেন সেদিন। তবে আজ এই মুহূর্তে মনে হচ্ছে আপনার মতো বোকা মেয়ে আমি জীবনেও আরেকটা দেখিনি হৃদা। এই পর্যায়ে হৃদা বলে উঠে, আর আপনাকেও আমি ভালো মানুষই ভেবেছিলাম। অথচ বন্ধ করে নিজের আসল রূপের পরিচয় দিয়ে দিলেন। কি করেছি আপনাকে? আপনাকে ছুঁয়েছি, বাজে কথা বলেছি? কোনটা করছি, কোনটা করেননি বলেন? বন্ধ করে একটা মেয়েকে আটকে রেখে শাস্তির কথা বলা কোন পর্যায়ে পড়ে? এটা আপনার জন্য একটা ওয়ার্নিং ছিল। আপনার উচিত হয়নি আমার রুমে বিনা অনুমতিতে এভাবে প্রবেশ করার। অপেক্ষা করা উচিত ছিল ফোনটা নেওয়ার আগে। অনুমতির দরকার ছিল, নাকি আপনার সাথে বিয়ে ঠিক হয়েছিল বলে আমাকে নিজের আপন ভাবা শুরু করেছেন? একটু আগেও তো অন্যদের বিবাহিত পরিচয় দেওয়ার কথা বললেন। হৃদা লজ্জায় পড়ে যায়। এক মুহূর্তে মনে হচ্ছে শাওয়ার তাকে জ্ঞান দেওয়া শুরু করেছে, পর মুহূর্তে মনে হচ্ছে তাকে এসব কথা বলে যথাসাধ্য অপমান করার চেষ্টা করছে। নয়তো বিপদে পড়ে বলা কথাগুলো কেন এভাবে উপস্থাপন করবে সে? আমি বোধহয় সত্যি কথা ধরে ফেলেছি, তাই আপনি চুপ করে আছেন। আপনার মাথা। আমি ওসব কিছু ভাবিনি। হ্যাঁ, পরিচিত বলে আপনাকে বিশ্বাস করেছি, তাই বলে সেই বিশ্বাসের অপব্যবহার করতে পারেন না আপনি। এখনো কিছুই করিনি মিস হৃদা। এমনিতেই আপনার প্রতি আমার রাগের সীমা নেই। অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করছি। আপনার সাথে দেখা হওয়া শুরু থেকে আপনি আমায় অপমান করে
যাচ্ছেন, তবুও আপনার ভাগ্য ভালো আমি আপনাকে কিছুই বলছি না। আর বলতে বাধ্য করবেন না, রুমে যান, একটু পর ডাকলে এসে ডিনার করে যাবেন। হৃদয় কিছু বলতে যাচ্ছিল, তবে শাওয়ারের আকসিমকে গম্ভীর সিরিয়াস কথা শুনে তার মুখের কথা মুখেই রয়ে যায়, মুখ ফুটে আর বলতে পারে না। এমনি যেভাবে শাস্তির ভয় দেখাচ্ছে তাতে এখান থেকে সরে যাওয়াই ভালো হবে। হৃদা যাওয়ার আগে শাওয়ার পুনরায় বলে, ফোনে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্ট রয়েছে, আশা করি কারো পার্সোনাল বিষয়ে নাক গলাবেন না। হৃদা চলে যেতেই শাওয়ার ফোঁস করে নিঃশ্বাস ফেলে। হঠাৎই কেন শাস্তির কথা কেন তার মাথায় এলো সে বুঝতে পারেনি, তবে কোনো মেয়েকে এভাবে ভয় দেখানো তার ব্যক্তিত্বের মাঝে পড়ে না। তাই হয়তো হৃদা আজ সহজেই পার পেয়ে গেল, নয়তো তাকে অপমান করার বিপরীতে একটু হলেও শাস্তি হৃদার প্রাপ্য ছিল। হৃদা তাড়াতাড়ি পাশের রুমে গিয়ে দরজা আটকে দেয়। অনেক ভয় পেয়েছে সে। শাওয়ার তাকে ডিনার কথা বললেও সিদ্ধান্ত নিয়েছে সে যাবে না। এই লোকের সামনে আর যাওয়া সম্ভব না। ফোন হাতে নিতেই লকের কথা মাথায় এলো। নিজের মাথায় কয়েকটা গাঁট্টা মেরে নিজেকেই বলে, এত বোকা কেন তুই হৃদা? ফোন আনলি অথচ লকটা জেনে আসলি না। ফোন নেড়ে চেড়ে লকটা খুলতে না পেরে থম মেরে বসে থাকে। তখন দরজা টোকা পড়তে হৃদা ভেতর থেকে কথা বলে, তবুও দরজা খুলে না। শাওয়ার অপর পাশ থেকে ফোনের লকটা জানিয়ে দিলে সে স্বস্তি পায়। যাক, এই ধলা বান্দরটা একটু হলো ভালো আছে। ফোন অন করেই সে আগে তুবাকে কল করে। কিছুক্ষণ সময় লাগিয়ে তুবা রিসিভ করতে হৃদা বলে, এই তোর বোনের প্রতি মহব্বত? কতক্ষণ হলো ফোন দেসনি, অচেনা জায়গায় একা রয়েছে, আমার বুঝি ভয় লাগে না? অপর পাশ থেকে ঝিমিয়ে পড়া কণ্ঠে তুবা বলে, আপু কি করছিস? ঠিক আছিস তুই? বোনের এমন নেতিয়ে পড়ার কণ্ঠ শুনে হৃদা বুঝে ফেলে তুবার নির্ঘাত জ্বর এসেছে। একমাত্র জ্বর এলি মেয়েটা এভাবে নেতিয়ে পড়ে। তোর অবস্থা বল। আমার প্রতি এতই ভালোবাসা তোর যে আমাকে হারিয়ে অসুস্থ হয়ে পড়লি? মজা করিস না। তুই কি করছিস? খেয়েছিস কিছু? এখনো না? আমার কথা বাদ দে, ঠিকই আছি আমি, তুই খেয়ে নে আগে, ওষুধ খা। রাজনের কি অবস্থা? মামিকে ফোনটা দে তো। তুবা ধীর কণ্ঠে মামিকে ডাকে। তুবার অবস্থা তার কণ্ঠ শুনে বোঝা যাচ্ছে মামির কাছে ফোন দিতে হৃদা বলে, মামি তুবাকে একটু খাইয়ে ওষুধ দাও, জ্বর আসছে ওর, পারলে একটু গরম দুধ দিও। রাজন কেমন আছে? রাজন ঘুমাচ্ছে এখন, কালকে একবার ডাক্তার দেখিয়ে আনবো। আর দেখো তুবাটা অসুস্থ আর আমাকে একবারও জানালো না। তুমি না বললে তো আমি জানতামই না। আমি এতক্ষণ ছেলেটার কাছেই বসেছিলাম, ও এমনি। আজকে একটু কষ্ট করো মামি, কালকে আমি আসলে আর সমস্যা হবে না, আমি দেখে রাখবো। ধুর মেয়ে, কি সব বলো, আমি আছি এখানে। তোমার কি খবর? সব ঠিকঠাক তো? কার নাম্বার এটা? মেজর সাহেবের। ওনার ফোন থেকেই কল দিলাম। আমি এখনো ঠিক আছি, আর সমস্যা হবে না আশা করি। তাছাড়া সরকারি চাকরি বুঝুই তো, তাদের নিজেরই চাকরি নিয়ে টানাটানি পড়বে। সো নো টেনশন মামি। হৃদার কথা শুনে মামি হেসে ফেলে, তারপর বলেন, তবুও সাবধানে থেকো। কি একটা বিপদ হয়ে গেল, আগে জানলে কখনো তোমাদের নিয়ে বের হতাম না। আহা মামি, ভাগ্য ছিল এমন, তাই হয়েছে। তুমি এসব ভেবো না, একটু তুবার দিকে খেয়াল রেখো। ওষুধ খেলেই ওর জ্বর নেমে আসবে, পরে আর সমস্যা নেই। সারা রাত ঘুমাবে, তারপর আর দেখতে হবে না। মামির সাথে টুকটাক কথা বলে হৃদা ফোন রেখে দেয়। অপরদিকে মামি হৃদার এই রূপ দেখে অবাক হন। তিনি প্রথম প্রথম যখন হৃদাকে দেখেছেন, তাই একটা বড় বাচ্চা মনে হয়েছে তাকে। অন্যরা যাকে বলে ন্যাকামো, সেটাই নিজ পরিবারের কাছে বাচ্চামো লাগে। আর সেই মেয়েটার মাঝেই এমন দায়িত্বশালীর মতো কথা শুনে তিনি একটু অবাকই হয়েছেন।
যেই বোনের সাথে সারাক্ষণ মারামারিতে লেগে থাকে, সেই বোনের জন্য তার যত্নের অভাব নেই। হয়তো পরিস্থিতির মানুষের মাঝে এক এক সময় এক এক রূপের সৃষ্টি করে। হৃদা শুয়ে থাকতে থাকতে কিছুটা ঘুমিয়ে গিয়েছিল। তখনই হঠাৎ দরজা টোকা শুনে সে ধরপড়িয়ে উঠে বসে। দরজার বাহির থেকে সারাফা কণ্ঠ শোনা যায়, মিস হৃদা, আপনি ঠিক আছেন? দরজা খুলুন। হৃদা চমকে উঠে ভেতর থেকেই বলে, কেন দরজা খুলবো কেন? ঠিক আছেন তবে? ডিনার করতে আসুন। খাবো না আমি, আপনি চলে যান। বাড়াবাড়ি আমার পছন্দ না। আপনি এখন আমার দায়িত্বে আছেন। তাড়াতাড়ি এসে ডিনার সেরে পরে গিয়ে বসে থাকুন। আর ডিস্টার্ব করবো না পরে। পরে আর শাওয়ারের কণ্ঠ শোনা যায় না। হৃদা একবার যাবে না ভাবে, পরে পেটের সাথে আর বিরোধিতা করতে পারে না। বেশ ক্ষুধা লেগেছে তার, তাই বাধ্য হয়ে রুম থেকে বের হয়ে আসে। অল্প একটু ডাইনিং পেয়েছে, ছোটখাটো টেবিল রাখা, সেখানে কিছু খাবার সাজিয়ে রাখা। হৃদা বসতে গিয়েও স্তব্ধ করছে, কারণ এখানে শাওয়ার নেই। সম্ভবত রুমে গিয়েছে। শাওয়ার বেরিয়ে হৃদাকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, বসুন। নিজে থেকে নিয়ে খাওয়া স্টার্ট করুন, আমি আসছি। কথা শেষ করে শাওয়ার পুনরায় রুমে চলে যায়। হৃদা স্তব্ধ করেই বসে পড়ে। প্লেটে নিজের জন্য খাবার বেড়ে, অপর প্লেটে শাওয়ারের জন্য ভাত বেড়ে রাখে। মানবতার খাতিরে কাজটা করেছে সে। নিজের খাবার মাখিয়ে যেই না মুখে তুলছে, তখনই পেছন থেকে শাওয়ার বলে উঠে, এখনই কি ওয়াইফের মতোই ব্যবহার শুরু করে দিলেন নাকি? আমার জন্য খাবার বেড়ে রাখলেন যে? মুখে থাকা খাবার হৃদার নাকে মুখে উঠে যায়। আচমকা এমন কথা আসবে সে ভাবতে পারেনি। শাওয়ার কৃতজ্ঞতা বোধ থেকে এক গ্লাস পানিও এগিয়ে দেয়নি। হৃদা নিজেই নিজেকে সামলে নেয়। শাওয়ার নিঃশব্দে অপর চেহারে এসে বসে। হৃদা কোনো উত্তর না দিয়ে চোরের মতো আর চোখে তাকিয়ে চুপচাপ খেতে বসে। হঠাৎ দেখে শাওয়ারের বাম হাতে এক আঙুলে ওয়ান টাইম ব্যান্ডেজ করা। হৃদা বলে উঠে, আপনার হাত কাটলো কিভাবে? রান্না করতে গিয়ে হাত কেটে ফেলেছেন? অসাবধানতায় একটু কেটেছে, ব্যাপার না এটা। যেটা না পারেন সেটা করতে গেলেন কেন? তো কে করে দিবে আমায় মিস? একা থাকি আমি, নিজেকে করতে হয় সব। কোনো বউও তো নেই যে রেঁধে খাওয়াবে। তো বিয়ে করছেন না কেন? সেটাই তো করতে গিয়েছিলাম, পার্টি সিলি রিলস দেখিয়ে রিজেক্ট করে দিল। হৃদয়ের মুখ অফ হয়ে যায়। তাকে সে সূক্ষ্মভাবে অপমান করা হচ্ছে, সেটা সে বুঝতে পারছে। তাই আর অপমানিত না হয়ে তাড়াতাড়ি খাওয়া শেষ করে সারোয়ারও আর কোনো কথা বলে না। খাবার শেষে হৃদা চলে যেতে নিলে শাওয়ার বলে উঠে, কারো বিষয়ে আড়ালে কিছু বলতে নিলে আই থিঙ্ক ধীর কণ্ঠে বলতে হয়, বাট ইউর ভয়েস ইজ সো লাউড। কি যেন বলছিলে? আমি কিছু করলে আমার চাকরি নিয়ে টানাটানি পড়ে যাবে, কিন্তু এখানে আসার আগেই বলেছিলেন ও কিছু বললে যান আমরা বিবাহিত কথাটা বলিস, ও কিছু করাটা নিশ্চয়ই লিগ্যাল হবে। চাকরি নিয়েও টানাটানি পড়বে না। হৃদা হতভম্ব হয়ে থাকে। তার কথা সত্যি এত জোরালো শোনায়। হঠাৎ খেয়াল করে শাওয়ার তার দিকে এগিয়ে আসছে। এটা দেখা মাত্র হৃদা এক দৌড়ে রুমে গিয়ে দরজা আটকে দেয়। আজকের রাতটা এত দীর্ঘ কেন শেষ হতেই চাচ্ছে না। অপরদিকে হৃদার দৌড় দেখে শাওয়ার হেসে ফেলে। কেন জান মেয়েটাকে ভয় পেতে দেখে তার শান্তি লাগছে। মনে চাচ্ছে নিজের সাথে রেখে সর্বদা আটকে রাখতে পেলে আরো শান্তি লাগতো, তবে তা তো সম্ভব নয়। সেই সম্ভাবনা অনেক আগে ফুরিয়ে গিয়েছে। এখন সেফ কর্তব্যটুকু পালনের পর দুজনের রাস্তা আলাদা হয়ে যাবে। সকাল সকাল ফোনের আওয়াজে হৃদার ঘুম ভাঙে। অপরিচিত স্থানে হৃদার কেমন গা ছমছম করছিল, তাই ভয়ে ঘুম আসছিল না। শেষ রাতের দিকে একটু ঘুমিয়েছিল। ফোনের আওয়াজে ঘুম ভাঙে তার। ফোন রিসিভ করতে মামা জানায় তিনি চলে এসেছেন কাছাকাছি। হৃদা যাতে শাওয়ারের সাথে গেটের কাছে চলে আসে। হৃদা দরজা খুলে বেরিয়ে দেখে শাওয়ার আগেই উঠে পড়েছে। টেবিলে হালকা নাস্তার ব্যবস্থা করা।
হৃদা অবাক হয় এত সকালে নাস্তা তৈরি দেখে। শাওয়ার তাকে দেখে বলে, আপনার মামা বোধহয় তাড়াতাড়ি চলে আসবে। আমি এখনই আপনাকে ডাকতাম, নাস্তা করে নিন। যতটুকু পেরেছি করেছি, আশা করছি এটা নিয়েও বাসায় গিয়ে কোনো অভিযোগ করবেন না। এবার হৃদের একটু খারাপ লাগে, নিজের জন্য না শাওয়ারের জন্য। লোকটাকে নিয়ে সে অনেক খারাপ কথা বলেছে, বাসায় উল্টো পাল্টা অভিযোগ দিয়ে বিয়েটা ভেঙেছে, অথচ লোকটা তেমন একদমই নয়। নিজের প্রতি অভিযোগ নিয়ে হৃদয় মুখ কালো করে নাস্তা সেরে নেয়। শাওয়ার রুমে গিয়ে ফর্মাল ড্রেস আপ সেরে বেরিয়ে আসে। হৃদার নাস্তা শেষে শাওয়ার তাকে নিয়ে বেরিয়ে পড়ে। ভোর সকাল হওয়ায় কিছুটা ঠান্ডা ঠান্ডা ভাব রয়েছে। হৃদাকে একটু কুকড়ে যেতে দেখে শাওয়ার নিজের একটা জ্যাকেট দিয়েছিল। এর মাঝে হৃদা আর একটু টু শব্দ করেনি। শাওয়ার মেন গেটে কি সব কথা বলে তারপর হৃদাকে নিয়ে বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মাঝে মামা এসে উপস্থিত হয়। বাসায় দুটো অসুস্থ মানুষ রয়েছে, তাই একটুও দাঁড়ানোর সুযোগ নেই। তবুও তিনি শাওয়ারের সাথে একটু পরিচিত হয়ে নেয়। তাদের মেয়েটাকে সেফলি রাখায় অনেক কৃতজ্ঞতা প্রকাশ করেন। শাওয়ারও বেশ হাসি মুখে মামার সাথে কথা বলে। হৃদা তখন একপাশে দাঁড়িয়ে শাওয়ারের দিকে একদৃষ্টিতে তাকিয়ে থাকেন। এই প্রথম যান সে দেখলো লোকটা সত্যি অনেক সুন্দর, পুরুষালী। মুখটাতে এক চোখের নিচে ছোট কালো তিল তার নজর পড়ে। সেই তিলটাই যেন লোকটার সৌন্দর্য আরো বাড়িয়ে তুলছে। স্বাভাবিক রঙের ঠোঁট দুটো দেখে মনে হলো লোকটা হয়তো ধূমপান করে না। হৃদার মনে হলো চুলের আর্মি কাটের জন্যই হয়তো লোকটাকে বেশি সুন্দর লাগছে। হৃদাকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে শাওয়ার বুড়ো না চায়, এতে হৃদার ধ্যানভঙ্গ হয়, সাথে একটু লজ্জাও পেয়েছে। এভাবে হা করে লোকটার দিকে তাকিয়ে থাকার জন্য মামা যাওয়ার তাড়া দিতেই হৃদা গায়ের জ্যাকেটটা খুলে শাওয়ারের দিকে এগিয়ে যায়। আপনার জ্যাকেটটা রেখে দিন সাথে, গাড়িতে ঠান্ডা লাগবে প্রচুর। ফেরত দিব কিভাবে? সিম্পল ব্যাপার। যেহেতু পারিবারিক একটা সম্পর্ক আছে, আশা করি আবারও দেখা হবে আমাদের। চাইলে স্মৃতি হিসেবে রাখতেও পারেন। আপনার মতে এই সকল অসভ্য চরিত্রহীন লোকটার একটুকু স্মৃতি নিজের কাছে রেখে দিতে পারেন? হৃদা মাথা নামিয়ে বলে, আমি দুঃখিত শাওয়ার সাহেব, আপনার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, পারলে মাফ করে দিবেন। মেজর সাহেবটাই শুনতে ভালো লাগছিল। বাই দা ওয়ে, ইটস ওকে। আপনার যেমন মনে হয়েছে আমাকে তেমনই বলছেন আপনি। বিষয়টা আমার জন্য লজ্জাজনক হলেও আপনাকে আমি ক্ষমা করে দিয়েছি, নয়তো এখনো এখানে এক্সপিস হয়ে থাকতে পারতেন না নিশ্চয়ই। কথাটা বলে শাওয়ার একটা মুচকি হাসি দেয়। হৃদা অবাক হয়ে তাকায়। লোকটা তার প্রফেশনাল মুড থেকে বেরিয়ে তার সাথে কেমন ক্যাজুয়ালি বিহেভ করলো। অথচ প্রথমে হৃদা ভেবেছিল লোকটা হয়তো অনেক গম্ভীর কাঠখোড়া স্বভাবের হবে, তবে তার ভাবনার বাহিরে লোকটার এমন ব্যবহার তাকে মুগ্ধ করেছে। তার আর বেশিক্ষণ আর থাকা সম্ভব হয় না। মামা তারা পেয়ে হৃদাকে চলে যেতে হয়। হৃদা চলে যেতে শাওয়ার নিজের স্বভাবে ফিরে আসে। কর্মজীবনের ব্যস্ততার মাঝে গত রাতের অনাকাঙ্ক্ষিত ঘটনাটা তাকে পুলকিত করেছে, এক অন্যরকম অনুভূতির সৃষ্টি করেছে। এখন সব কিছুকে ভুলে গিয়ে পুনরায় কর্মজীবনে নিবেশ করতে হবে। এই কর্মক্ষেত্রে তার প্রধান স্থান, যেখানে সকল অনুভূতির বিসর্জন দিয়ে দেশ সেবায় নিয়োজিত থাকতে হয়। হৃদা বাসায় ফিরতেই দেখে তুবার আবারও সকালে জ্বর এসেছে। রাজন এখন একটু সুস্থ আছে, রাতে যা একটু বমি করেছিল, সকাল থেকে মোটামুটি ভালো আছে। তবে মধ্যে থেকে তুবাটার অবস্থা খারাপ। হৃদা বাসায় এসে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে শাওয়ারের জ্যাকেটটা গুছিয়ে নিজের লাগেজে রেখে দেয়। তারপর মামির রান্না করা খাবার এনে তুবাকে অল্প খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। পরেই তুবার পাশে শুয়ে পড়ে। তুবা উষ্ণতা পেয়ে হৃদাকে জাপটে ধরে শুয়ে থাকে। হৃদা অল্প অল্প করে তুবার মাথায় হাত বুলিয়ে দিতে থাকে আর গত রাতের কথা ভাবতে থাকে। গত রাতে সে শাওয়ারের এক অন্য রূপ দেখতে পেয়েছে। শাওয়ার লোকটা কেমন যেন ভিন্ন চরিত্রের মানুষ। প্রথম দেখায় মনে হয়েছে খুবই শান্তশিষ্ট গম্ভীর জাতের মানুষ হতে পারে, তবে গত রাতে তাকে মনে হয়েছে চরম অসভ্য জাতের মানুষ। আবার পরক্ষণে
শুনে মনে হয়েছে খুবই কেয়ারিং একজন মানুষ। এত রূপের মাঝে শাওয়ারের আসল রূপটি নিয়ে হৃদা সন্দেহান, তবে স্বীকার করতেই হবে শাওয়ারের কেয়ারিং রূপটা হৃদার অনেক পছন্দ হয়েছে। এক মুহূর্তের জন্য সে ভুলে গিয়েছিল সে কোন এক আর্মি অফিসারের বাসায় ছিল। সম্পূর্ণ সময় মনে হয়েছে সাধারণ কোনো এক পুরুষের বাসায় সে অবস্থান করছে। এমন সময় তুবার ফোনের আওয়াজে হৃদার টনক নড়ে। বিছানা হাতে তুবার ফোন নিয়ে দেখে মা ফোন করেছে। হৃদা রিসিভ করে সালাম দিতে তিনি বলেন, তুই ঠিক আছিস হৃদা? কোনো সমস্যা হয়নি তো? না আম্মু, একদম ঠিক আছি আমি। নওশীন বেগম একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে বলেন, শাওয়ার ছেলেটার কথা শুনেই একটু শান্তি পেয়েছিলাম। জানতাম ছেলেটা তোকে সর্বোচ্চ সাবধানে রাখবে। হৃদা বিড়বিড়িয়ে বলতে থাকে, হ্যাঁ সাবধানে রেখেছে তো, অন্যদের থেকে সাবধানে রেখে নিজেই ফ্ল্যাট করছে আমার সাথে। হাট কলিজাটা সব একাকার করে দিয়েছে। ফোনের ওপাশ থেকে নওশীন বেগম বলেন, কি এত বিড়বিড় করছিস? কিছু না আম্মু, তুমি বলতে থাকো, আমি শুনছি। আমি আর কি বলবো, আমার তো ভাবতে কষ্ট হচ্ছে এমন একজন ছেলেকে মেয়ের জামাই হিসেবে পেতে ব্যর্থ হলাম আমি। উফ আম্মু, আবার শুরু করলে এসব। আগে তোমার ছোট মেয়ের কথা ভাবো, জ্বর বাঁধিয়ে বসেছে মেয়েটা। আহায় আল্লাহ, তোরা দুই মেয়ে আমায় জ্বালিয়ে মারতে বসেছিস নাকি? আমি কি করলাম? আমার হারিয়ে যাওয়াটা অনাকাঙ্ক্ষিত ছিল, আর তোমার ছোট মেয়ে ইচ্ছাকৃত জ্বর বাঁধিয়েছে। অসুখকেও ইচ্ছাকৃত বাধায়? তুই আসছিস কখন? ওকে ওষুধ খাইয়েছিস? আসলাম ঘন্টাখানিক আগেই, ওষুধ দিয়েছি, এখন জ্বর কমে যাবে, শরীর ঘেমে যাচ্ছে। আচ্ছা সাবধানে থাকিস তোরা, আর দুবার জ্বর কমলে ফোন করে জানাস। আচ্ছা ঠিক আছে। মায়ের সাথে কথা বলে হৃদা ফোন কেটে দেয়। তারপর দুবার দিকে তাকিয়ে দেখে মেয়েটা ঘেমে যাচ্ছে, জ্বর ছেড়ে দিচ্ছে বোধ হয়। দুবার জ্বরের স্টাইল তার জানা আছে। মেয়েটা একমাত্র জ্বরে পড়লেই একদম কাহিল হয়ে যায়, টানা 2 দিন বিছানায় পড়ে থাকবে, তারপর সুস্থ হবে। হৃদা এমনি এখন বিছানায় শুয়েছিল, কোনো কাজকর্ম নেই, তাই ভালো লাগছে না। নিজে হারিয়ে ফোনটাও হারিয়ে আসলো, একমাত্র ফোন, তার কত কি গুরুত্বপূর্ণ জিনিস ছিল সেখানে। এখন ফোন হারিয়ে মনটা খারাপ হয়ে আছে তার, আবার ফোন দেখা ছাড়া শান্তিও পাচ্ছে না। তাই দুবার ফোন নিয়েই নিজের আইডিতে লগ ইন করে স্ক্রল করতে থাকে। হঠাৎ শাওয়ারের কথা মাথায় আসতেই সে আইডি খুঁজতে শুরু করে। কিছুক্ষণ খোঁজাখুঁজি করেও শাওয়ারের আইডি খুঁজে পায় না। একটা আইডির নাম শাওয়ারের নামের সাথে মিলছে, তবে প্রোফাইলে কোনো ছবি নেই, তাই নিশ্চিত হতে পারছে না এটা আদৌ আসল আইডি নাকি। কি ভেবে এই আইডিতে মেসেজ রিকোয়েস্ট দিয়ে দেয়। এ যদি আসল শাওয়ার হয়ে থাকে তবে তাকে চিনতে পারবে না, কারণ হৃদার আইডিতে সে তার আসল নাম ব্যবহার করেনি, একটু ঘুরিয়ে পেঁচিয়ে নাম সিলেক্ট করেছে সে। আর শাওয়ার তো তাকে হৃদা নামে চিনে, তাই এই আইডি যে তারই সেটা হয়তো বুঝবে না। মেসেজ দিয়ে হৃদা ভাবে রিপ্লাই আসবে না, তাই বেশি না ভেবে আইডি থেকে লগ আউট করে ফেলে। তারপর ক্লান্ত থাকায় আর রাতে ঘুম না হওয়ায় এখানে তুবার সাথে ঘুমিয়ে যায়। হৃদা আসতেই মামি তাকে সকালের খাবার খেতে বলেছিল, তবে হৃদা নাস্তা করে এসেছে বলে আর খায়নি। এখন মামি এসে পুনরায় তাকে ডাকতে নিলে তাকে ঘুমন্ত অবস্থায় দেখে আর ডাকে না। সেলিম সাহেবও ইতিমধ্যে অফিসে চলে গিয়েছেন। যত যাই হোক চাকরি তো মিস দেওয়া যাবে না। কলেজের পেছনে ফুলবাগানে দুটো ছেলে মেয়েকে টিপে প্রবেশ করতে দেখা যায়। তাদের মধ্যে মেয়েটি সামনের ছেলেটিকে ক্রমাগত ঠেলছে সামনে যাওয়ার জন্য, তবে ছেলেটি সিসি ক্যামেরার ভয়ে সামনে এগোতে ভয় পাচ্ছে। মেয়েটি রেগে তাই ছেলেটিকে পেছন এক সজোরে ধাক্কা দিয়ে তাকে বাগানের ভিতরে ফেলে দেয়। এতে রেগে গিয়ে
হিস ফিসিয়ে ইমন বলে উঠে, ইরিনের বাচ্চা, আমাকে ফাঁসানোর পায় তাড়া করছিস নাকি? ক্যামেরা নষ্ট, এটা বাদর। আমি খবর নিয়ে এসেছি, তুই তাড়াতাড়ি গাছ তোল। ইরিনা, কেউ দেখে নিলে একটা মাইরও মাটিতে পড়বে না। তুই তো মেয়ে মানুষ ভাই, আমি তো ছেলে, আমাকে অনেক মারবে। কথা বলে শুধু শুধু সময় নষ্ট করছিস। আমি আছি তো তোর জন্য, তুই গাছ তোল। দেখ ওইটা বেশি তাজা। সহ তুলবি, সাবধানে ছিঁড়ে না যাতে। একটা হৃষ্টপুষ্ট মানি প্যাকেট গাছ দেখিয়ে ইরান নিয়ে সেরা করে। ইমন আশেপাশে তাকিয়ে ধীরে ধীরে গিয়ে মানি প্যাকেটের কিছুটা অংশ শিকড় সহ ছেড়ে নেয়। তারপর সেটা ইরিনের হাতে দিয়ে চলে আসতে নিলে ইরিন তার শার্টের কলার ধরে আটকে দেয়। তারপর ইনোসেন্ট মুখ করে বলে, ভাই, ওই পাতাবাহার গাছটাকে দেখ, চারা গাছ দিয়েছে দারোয়ান মামা, দেখে নাই বোধহয়। ওটাও ছিঁড়ে আন, ওটা তোর রুমে লাগিয়ে দিবনি। ছাড় আমায়, আমার লাগবে না, আমি কিনে নিতে পারবো। মাগনা পাইতে টাকা নষ্ট করবি কেন? ওটাও নিয়ে আয়, আমি আছি তো। যা না ভাই। ইরিন ইমন দুজনেই এবার ইন্টারে উঠেছে, দুজনই একই কলেজে পড়ে। প্রথম দিন ভর্তি হতে এসে কলেজের বাগান এস্কেনের গাছগুলোর দিকে তার নজর পড়ছিল। তবে সেখানে একটা পোস্টার লাগানো ছিল, গাছে কিংবা ফুলে হাত দেওয়া নিষেধ। বাগানটি সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। এই নিষেধাজ্ঞা ইরিনের একদমই পছন্দ হয়নি। সে তো গাছ খেয়ে ফেলবে না, একটু না হয় ছিঁড়ে নিয়ে নিজের বাসায় লাগিয়ে রাখবে। এভাবে গাছের বংশবৃদ্ধি হবে, এটা তো ভালো কাজ। কলেজের অন্যান্য স্টুডেন্টদের থেকে শুনেছে এখানকার সিসি ক্যামেরা নাকি অনেক দিন ধরে নষ্ট হয়ে আছে, তাহলে তো ধরা পড়ার কোনো ভয় নেই। সেসব ভেবেই ইমনকে ধরে এনেছে নিজের কাজ হাসিল করার জন্য। ইমনকে আগে জানায়নি কিছুই। বেচারা ছেলেটা এসে বিপদে পড়ে গেছে। আগে যদি ইরিনের কুটনামি ভাবনা সম্পর্কে জানতে পারতো তবে নিশ্চয়ই সোজা পালাতো। কলেজ ছুটি হওয়ার পরই তারা এদিকটায় এসেছে, তাই এখানটায় কোনো স্টুডেন্ট ছাওয়াও নেই। দারোয়ান মামাও গেটে অবস্থান করছে, তাই ধরা পড়ার চান্স নেই। সেসব ভেবে ইমনকে দিয়ে কাজ হাসিল করে সে খুশি হয়ে যায়। ব্যাগে করে আনা পলিথিনে গাছ দুটো রেখে যেই নাম সামনে তাকায়, তার পা দুটো জমে যায়। তাদের কলেজের আইসিটি শিক্ষক রিদান স্যার দেয়ালে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে আছে। স্যারকে দেখে ইরিন কথা বলার শক্তি হারিয়ে ফেলে, তার কণ্ঠ রুদ্ধ হয়ে আছে। স্যারের এমন এক দৃষ্টিতে তাকিয়ে থাকা তাকে ভেতর থেকে জমিয়ে দিয়েছে। ইমন গাছতলায় তার হাতে মাটি লেগেছিল বলে সে হাত ধুতে গিয়েছিল। হাত ধুয়ে হাতের পানি ঝেড়ে এসে এগিয়ে আসতে আসতে বলে, ওই পেতনি, দাঁড়িয়ে আছিস কেন? তাড়াতাড়ি চল, কেউ দেখে ফেললে। এইটুকু বলতেই সামনে তাকাতেই তার মুখের কথা মুখে আটকে যায়। সামনে দাঁড়ানো রিদান স্যারকে দেখে সে ভয় পেয়ে যায়। এই স্যারের অনেক কীর্তির কথা তারা শুরুতে এসে জেনে গেছে, তাই দুজনে প্রচণ্ড ভয় পেয়ে যায়। অপরদিকে রিদান স্যার তাদের দুজনের দিকে তাকিয়ে বলে উঠে, নেক্সট ডে দুজনের গার্ডিয়ান নিয়ে অফিস রুমে আসবে। ব্যাস, এই এক কথাতেই তিনি তার বক্তব্য শেষ করে চলে যান। স্যার চলে যেতে ইমন ইরিন উপর রাগে ফেটে পড়ে। আজ ইরিনের জন্যই সব হয়েছে। সে তো জানতো ইরিনের মাথায় সবসময় বদলামো ঘুরে, তাও কেন ইরিনের কথা শুনে সে বিপদের মাথায় নিজে থেকেই এগিয়ে আসলো। অপরদিকে ইরিন নিজেও আতঙ্কিত হয়ে আছে, মাকে কিভাবে নিয়ে আসবে। আর বড় ভাইয়া জানলে তো আর রক্ষা নেই, ফোনেই এক প্রস্ত শাসন করে ফেলবে। সারা দিনের কাজ শেষে শাওয়ার মারতুই রুমে এসে বসে। গতকালকের
অপারেশনটা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নিতে হবে। যাদের ধরে আনা হয়েছিল তারা সহজে মুখ খুলতে চাচ্ছিল না, তবে কিছু উত্তম মধ্যম প্রহারের পরে জানিয়েছে তাদের শুধু ফোনেই নির্দেশ দেওয়া হতো। তাদের মালিককে তারা দেখেও চিনেও না, শুধু সময় মতো টাকা পাওয়া। তারা নিজেদের কাজ চালিয়ে যেত। সঠিক কোনো তথ্য না পাওয়ায় শাওয়ারদের লাভ হয় না। শুধু জানতে পেরেছে সে দলের নারী পাচারির পাশাপাশি আরও কোনো ইলিগ্যাল কাজ রয়েছে। সেই দলকে অতি তাড়াতাড়ি ধরতে হবে, এ নিয়ে উপর মহল থেকে চাপ রয়েছে। আপাতত যেসব তথ্য পেয়েছে সেই সবই একত্র করে সঠিক পথে এগোতে হবে। বর্ডারে বিজিবির উপর হামলার ফলে বিষয়টা মারাত্মক হয়ে পড়েছে। যত দ্রুত সম্ভব এই ইলিগাল সংগঠনকে আইনের আওতায় আনতে হবে। শাওয়ার ফ্রেশ হয়ে এসে বাসায় ফোন করে মায়ের সাথে ভালো-মন্দ কথা বলার পর জানতে পারে তার যমজ ভাই বোনের কীর্তির কথা। সেই নিয়ে মা কিছুক্ষণ রাগারাগি করলেন। ছেলে মেয়ে দুটো ওনাকে শান্তি দিচ্ছে না। তাই শাওয়ার মায়ের সাথে কথা বলার পর ইরিনের সাথে কথা বলে। বোনের থেকে সব শুনে প্রথমেই বকা না দিয়ে কিছুক্ষণ বোঝে। বোনকে বোঝালেও ভাইকে আবার একটু কথা শোনায়। তারা এখনো না বুঝলে কবে বুঝবে? শাওয়ার তো কাজের জন্য মায়ের সাথে থাকতে পারে না। ওদের তো উচিত মাকে সর্বদা টেনশন মুক্ত রাখা। তা না করো তারা আরো সর্বোচ্চ টেনশন ফেলে রাখে মাকে। পরিবারের কথা বলে শাওয়ারে রান্না করতে যায়। সে না বেড়াটাকে থাকলেও এই রান্না বান্না নিয়ে সমস্যা হতো না। এতে হঠাৎ প্রয়োজনে ফ্যামিলি এলে তাদের রাখার জায়গা পেতে হিমশিম খেতে হতো। কারণ এসব ফ্যামিলি কোয়ার্টার তো সবসময় চাইলেই পাওয়া যায় না। তাই শাওয়ার একটু কষ্ট করে হলেও একাই থাকছে। রাতের রান্না শেষে খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে শোয়। তারপর অভ্যাসবশত ফোন হাতে নিয়ে আননোন আইডি থেকে একটা মেসেজ শো করে। আইডির নামটা একটু আনকমন, তাই কৌতূহলবশত মেসেজ চেক করতেই তার মুখে হাসি ফুটে ওঠে। রিডিকুলাস রিদ নামক আইডিটা থেকে মেসেজ এসেছে, মেজর সাহেবের মনের মনি কোঠা কি কখনো খালি পড়ে আছে নাকি সেখানটায় কেউ জায়গা করে নিয়েছে?